প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে আসছেন মার্কিন 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। আমদানি রপ্তানি সহজ করতে সব নৌ, স্থল ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের আশ্বাস। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দলীয় লোক বসানোর অভিযোগ। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। এবং অভিবাসন প্রত্যাশীদের নজিরবিহীন ঢল থামাতে কঠোর অবস্থানে স্পেন। মরক্কোয় ফিরে গেছে বেশিরভাগ অনুপ্রবেশকারী। মাদ্রিদের সঙ্গে সেনজেন চুক্তি স্থগিত করল রোম। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক হয়েছে। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হয় আলোচনা। বৈঠক শেষে সার্জিও গোর জানিয়েছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠকে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত হওয়ায় সার্জিও গোর সন্তুষ্টি প্রকাশ করেন। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী সপ্তাহে মার্কিন বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলে জানান যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত। জানান, তার সফরে বাংলাদেশের জন্য ট্রাভেল অ্যাডভাইজারি কমিয়ে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। As we discussed, we have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards, and whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, ওয়্যার হাউজিং, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষি খাতে বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রপ্তানি সহজ করতে সব নৌ, স্থল ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন,
দেশীয় ব্যবসায়ীদের সমস্যার সমাধানে গুরুত্বের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রাইভেট সেক্টর থেকে একটা বলেছে যে আমাদের যে পোর্টরা রয়েছে, একটা এক্সাম্পল হিসেবে বলি চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে, সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা সরকার বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত, অন্য কোনো পক্ষের সঙ্গে আলোচনা কাম্য নয়। সিলেটের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছিল তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই ওটা জাতির মধ্যে উদ্বেগ দেখে এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে, আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতে ইসলামীর। ওমর ফারুক, সময় সংবাদ। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও।
শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনও সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত ২৫০ মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রাউট দি এন্টায়ার কান্ট্রি, এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজাপ্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে ৫ আগস্ট উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতনার জনতার প্রতিরোধের দলিল জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘরটি। ভবিষ্যতে কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন তিনি। হাসান ওয়ালি রিপোর্ট। হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিনা ভোটে ক্ষমতার মসনদ দখল করে লুটপাট আর বিরোধী মত দমনে খুন গুম নির্যাতনের পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন, যেখানে জেকে বসেছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা। একদিকে বাকস্বাধীনতা হরণ, অন্যদিকে লাগামহীন নির্যাতন। ফলে একসাগর রক্তের বিনিময়ে ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটায় ছাত্র জনতা। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণভবনের প্রতিটি পরতে। ছাত্র জনতা দখলে নেয় স্বৈর শাসকের বাসভবন। বহু মানুষের চোখের পানিতে অভিশপ্ত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ৫ আগস্টের স্মৃতিচিহ্ন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্লেকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর জুড়ে স্বৈরাচার হয়ে ওঠার আলামত সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্ট মাসে ৫ তারিখে এইটা উদ্বোধন হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করছেন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে তুলে ধরার, সমুন্নত রাখার জন্য আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। যদি কোনো শাসক সে যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন তার পতনের ভাবে অনিবার্য হবেই, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী।
তবে জাদুঘর নির্মাণ ঘিরে দুর্নীতির খবর প্রচারিত হলেও সরকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। প্রয়োজনে তদন্ত করার কথা বলেন তিনি। এলিগেশনটা মাস্ট বি ডেফিনিট, সুনির্দিষ্ট হতে হবে। তো যদি এটা বলে যে কেউ যদি বলে যে এই খাতে দুর্নীতি হয়েছে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আইনি আওতায় নিয়ে আসা। এদিকে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের, এখন অপেক্ষা উদ্বোধনের। একসময় যা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত দলিল। 24-এর অভ্যুত্থানের আপোষহীন সংগ্রাম, 36 জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং গত 17 বছর খুন, গুম, নির্যাতন এবং তা থেকে প্রতিরোধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফলে এটি শুধুমাত্র একটি ভবন কিংবা জাদুঘরে নয়, বরং লাখো কণ্ঠের প্রতিরোধের এক জীবন্ত স্মারক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। উত্তাল জুলাইয়ের এই দিনে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। 32 জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। আন্দোলন ঘিরে সহিংসত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় এদিন। রক্তাক্ত জুলাইয়ের ঘটনাবহুল এই দিনের বিস্তারিত থাকছে নাজমুস সালেহের রিপোর্টে। খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। যুবলীগ, ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই। গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল 1 আগস্ট, কিন্তু স্বজন হারানো, মামলা, হামলা, বুলেট, টিয়ারশেল আর গ্রেফতারে নাজেহাল জনমানুষের কাছে তখনও শেষ হয়নি রক্তাক্ত জুলাই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তখন এক কাতারে গোটা দেশ। এ যেন এক অন্য বাংলাদেশ, যার দিকে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়। ছাত্র জনতা এদিনের নাম দেয় 32 জুলাই। কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ কিংবা প্রতিরোধ নয়, এদিন দেয়া হয় খানিকটা সফট কর্মসূচি। সিদ্ধান্ত হয় 1 মাসে খুন হওয়া শহীদদের স্মরণ করে বিশেষ ধরনের কর্মসূচির রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করেন সমন্বয়ক রিফাত রশিদ। আমরা একটা মাইন্ড গেমের প্ল্যান করেছিলাম। আমরা ইন্টারনালি, যেহেতু আমরা ততদিনের ভিতরে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কটা পেয়ে গিয়েছি, আমরা সবাইকে বলেছিলাম যে আমরা মাঠের মধ্যে এই জোরালো কর্মসূচি দিব, কিন্তু আমরা কর্মসূচি আকারে দিয়েছিলাম একটা সফট প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের ইন্টেনশনটা ছিল যাতে করে শিল্পী বা সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, যদি আমরা এক শব্দে বলতে চাই, তাদেরকে আবার মাঠে নিয়ে আসা। জুলাই সকাল থেকে বৃষ্টিতে ভিজে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণ ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশ পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ। সমাবেশ করেন অভিনয় শিল্পী ও কলা কুশলীরাও, তাদেরও বাধা দেয় পুলিশ। আমার যেটা কাজ ছিল সেই কাজ হচ্ছে প্রতিনিয়ত মানুষকে মনে করায় দেওয়া স্বৈরাচারের পতন চাই। কিছু সিনিয়র অভিনেতা ছিলেন যারা আসলে মন থেকেই, আমার কাছে মনে হয়েছে, মন থেকেই আসলে রাস্তায় নেমেছিলেন, যারা আসলে চেয়েছেন যে হাসিনার পতন ঘটুক এবং স্বৈরাচারের পতন ঘটুক, গণহত্যাকারীর পতন ঘটুক। এদিন তড়িঘড়ি করে সন্ধ্যায় গণভবনে 14 দলের বৈঠক আহ্বান করে শেখ হাসিনা। সভায় শরিকদের সম্মতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময়ের শিবিরের সেক্রেটারি জেনারেল বলছেন, এমন সিদ্ধান্ত তাদের উজ্জীবিত করেছিল আরও। আমাদেরকে যতটা না বিচলিত করেছিল তার চেয়ে তত বেশি আমরা প্রেরণা পেয়েছিলাম এবং আমাদের কাছে মনে হচ্ছে যে হাসিনা তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত
এটাই নিচ্ছে এবং এটাই তার মানে পতনের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো এটা এসে একটা বড় ধাক্কা, বড় একটা শক্তি সংযোগ করবে। ৩২ জুলাই ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় ৬ সমন্বয়ককে। ২৪-এর এই দিনে শেখ হাসিনা আবারও আন্তর্জাতিকভাবে তদন্ত করে আন্দোলনে জড়িতদের বের করা হবে বলে হুঁশিয়ারি দেন। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই নামছিল রাজপথে। বাকি ছিল দেশের শিল্পী সমাজ। আগস্টের ১ তারিখ ফার্মগেট এলাকায় নেমে আসেন দেশের বিখ্যাত শিল্পী এবং নির্মাতারা। ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নতুন করে গতি পায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এদিকে এনসিপি পদযাত্রার নামে জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে স্থানীয়দের ক্ষুব্ধ করে তুলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নতুন দেশ গড়তে কঠোর অবস্থান নিতে সরকার দ্বিধা করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ছবিগুলো শুধু ফ্রেমবন্দি কিছু দৃশ্য নয়, এগুলো হারিয়ে যাওয়া জীবন, অসম্পূর্ণ স্বপ্ন আর এক রক্তাক্ত সময়ের দুঃসহ স্মৃতি। ফেসিবাদের ১৫ বছরের আন্দোলন, সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে দেয়াল জুড়ে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিন, নির্যাতনের চিত্র। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রদর্শনী পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে নির্মাণ করব। আমি নিজেও। এদিকে পিআইবিতে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন ও ডক্টর ইউনূস। এখন সেই প্রতারণার দায়িত্ব নিয়েছে জামাত ও এনসিপি। পদযাত্রার নামে প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে ওই এলাকার মানুষকে তারাই ক্ষুব্ধ করে তুলছে। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন কি হলো ৪-৫ মাসে, কিন্তু এটা তো ঠিক। জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনে চোখে চোখ রেখে সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। ৫ আগস্ট উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাম্বার উদ্যোগে অনুষ্ঠিত হবে মেগা এই কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন ৫ আগস্ট শুধু স্বৈরাচার পতন দিবস নয়, সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণও। ৭টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে। সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানিয়েছেন তারা। ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতনে সঙ্গীতের ভূমিকা ছিল অনবদ্য। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। শনিবার কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হামিন আহমেদ, শিল্পকলার ডিজি ও সময় টিভির সিইও জুবায়ের আহমেদ সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাম্ভার সভাপতি হামিন আহমেদ জানান 7টি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশনা করবে। সবাইকে কনসার্ট উপভোগের আহ্বান জানান তিনি। 3টার সময় চলবে 9টা পর্যন্ত। এখানে 6টা পারফর্মার পারফর্ম করবে এবং কিছু শিল্পী আছে যাদেরকে চুজ করেছেন বোধহয় একটা কম্পিটিশনের মাধ্যমে, রিয়ালিটির মাধ্যমে। নিরাপত্তার হুমকি দেখছি না, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা হবে। আমরা ফায়ার ব্রিগেড, তারপরে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা, আমাদের ওয়াসা সব থাকবে। সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবাইর আহমেদ মনে করেন, গণতন্ত্রের জন্যই জুলাইয়ের ত্যাগ। বাংলাদেশ জন্মের পর উর্দু ও হিন্দির সংস্কৃতির তৎপরতা রোধ করেছিল ব্যান্ড সঙ্গীত। সে কারণেই সংস্কৃতি ও গণতন্ত্রের নবজাগরণে তাদের নিয়েই উদযাপন করা হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের কথা যদি বলি, সেটার এই ত্যাগটা কিন্তু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র আমরা পেয়েছি এবং এই গণতন্ত্রর সাথে বাংলাদেশে যে কৃষ্টি কালচার এবং সব কিছু আছে সেটাকে কিন্তু নিয়েই কিন্তু হচ্ছে এই জুলাই। এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্মের পরে যেই সঙ্গীতের যে অংশটি সেটা হচ্ছে যে ব্যান্ড সঙ্গীত। এই ব্যান্ডের আবার নতুন করে বাম্বার একটি কনসার্টের মাধ্যমে নতুন করে একটি জাগরণ তৈরি করতে চাই। 5 আগস্ট বিকেল 3টা থেকে শুরু হবে কনসার্ট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে সময় টেলিভিশন। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকট কাটছেই না। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে চালকরা। পর্যাপ্ত গ্যাস না পেয়ে টান পড়ছে অনেকের আয় রোজগারে। কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেসার পাই না, গ্যাস পাই না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে। সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই, বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। খুব কষ্টতে আছি বুঝছেন, 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পাই না, জমা বানামানাম কোন থেকে। 4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না, মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা। সংকটের মধ্যে আবার সিএনজিতে 50% দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। আর এই খবরে নানা হিসেব নিকেশ কষছেন গ্রাহকরা। বাংলাদেশে যেটা বাড়ে ওইটার কমানো হয় না, আর এটা বাড়াইলে তো আমাদের অনেক সমস্যা। যদি 21 টাকা বাড়ায় তাহলে এটা পসিবল না, এটা কেমনে সম্ভব? আমাদের জন্য ছোট আপ হয়ে যাবে। এটা যদি বাড়ানো হয়, আপনি যেমন একজন যাত্রী সাপোজ আপনি কোনোদিন এই 5 টাকার ভাড়া 25 টাকাতে যাবেন না। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে। কবে নাগাদ কাটতে পারে গ্যাসের চলমান সংকট তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। আর কর্তৃপক্ষ যে আশ্বাস দিচ্ছে তাতেও ইঙ্গিত মিলছে সংকট থাকতে পারে আরও কয়েকদিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে 9 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামাত নেতাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে পবার পাকার মাথা এলাকা থেকে দলটির রোকন ওমর ফারুককে গ্রেফতার করা হয়। পুলিশ যেন অভিযুক্ত বাড়ির পাশে ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে দিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। 12 জুলাই শিশুটি ওমরের বাড়িতে পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দেয়। পরে শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানি করে। বাড়ি ফিরে শিশুটি বাবা মাকে জানালে পবা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 25টি ছিনতাই করা মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরা সহ পেশাদার ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভাটারার নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি পিস্তল সহ ছিনতাইকৃত মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। পুলিশ বলছে হেলাল মিয়া সহযোগীদের নিয়ে ভাটারা সহ বিভিন্ন এলাকায় ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং বিভিন্ন সময় ছিনতাইকৃত প্রায় 25টি মোবাইল তার হেফাজত থেকে আমাদের পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে তার সাথে আরও কয়েকজন সঙ্গী নাম আমরা পেয়েছি।
এবং এই চক্রটাকে আমরা আশা করি এই চক্রটাকে ধরলে এই গুলশান বাড্ডা ভাটারা কেন্দ্রিক ছিনতাইয়ের যে একটি চক্র এটি আমরা শনাক্ত করতে সক্ষম হব। বগুড়ার কাহালুতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। সকাল 10:30টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি, তবে পুলিশ জানায় বেপরোয়া গতিয়েই এই দুর্ঘটনার কারণ। ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল চাঁদ, তাজা প্রাণ। পুলিশ জানায় শনিবার সকালে আদমদিঘিতে মাছের রেণু বিক্রির পর বগুড়া শহর দিকে পিকআপ ভ্যানে করে ফিরছিল 3 যাত্রী। বউবাজার এলাকায় পিকআপ ভ্যানটি পৌঁছলে শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক ও যাত্রী সহ 4 জন নিহত হন। শ্যামলীর বাসে ওভারটেক করে পিকআপটা আসলো রানিং এ, আসা মনে করেন যে আর মুখোমুখি হয়ে মনে করেন যে সংঘর্ষ একবারে আপডেটে 4 জন মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে কাহালু থানায় নিয়ে যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা নিহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলায়। ট্রাক এবং একটা পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের মধ্যে থাকায় প্রায় 4 জন মতো মারা যায়, স্পট ডেথ হয়। তার মধ্যে 2 জন স্পটেই মারা যায় এবং 2 জনকে আমরা ট্রাকের মধ্যে আটকা অবস্থায় এবং পিকআপের মধ্যে আটকা অবস্থায় 2 জনকে উদ্ধার করি এবং ওনারাও মৃত অবস্থাতেই ছিল। আর ইনাদের পরিচয় তেমন পাওয়া যায় নাই। সম্ভবত এটা আমের গাড়ি ছিল, রাজশাহী থেকে আম নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ট্রাকের চালক ও হেল্পার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সময় সংবাদে আরও থাকছে। ডারউইন টেস্টের দল নিয়ে বিসিবির নাটকীয় সিদ্ধান্ত। আচমকাই দলে ডাক পেলেন মিল্টন দাস। কাল যাবেন অস্ট্রেলিয়া। রিহাবের বাকি অংশ হবে সেখানে। রাজধানীর আগরগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার শেষ দিন আজ। মেলায় আছেন রিপোর্টার আইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে 3 দিনব্যাপী হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেই জাতীয় হজ এবং ওমরা মেলা। এখানে মূলত বেশ কয়েকটি স্টল বসেছে। সেই স্টলগুলোতে মূলত আগামী বছর বা চলতি বছর যে সকল যাত্রীরা বা মুসল্লিরা হজে যেতে চান বা ওমরা হজের উদ্দেশ্যে যেতে চান এবং আগামী বছরের যে হজ, সেই হজের যেই হচ্ছে টাকার পরিমাণ বা যে প্যাকেজগুলো তারা নির্ধারণ করেছে, সেই নির্ধারণ করে কি আসলে সুযোগ সুবিধা এবং বিভিন্ন ছাড়ে আসলে তারা সেই যাত্রীদেরকে বা মুসল্লিদেরকে যেন দিতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে এবারের হজ মেলা কিন্তু সামনে রেখেছে। বিশেষ করে সরকারি নিবন্ধিত যে সকল এজেন্সিগুলো রয়েছে, সেই এজেন্সিগুলো কিন্তু এখানে স্টল দিয়েছেন এবং তারা মূলত এই বছরকে এবং আগামী বছরের হজ যাত্রাকে সামনে রেখে যেন বিশেষ করে যারা প্রতারিত হয়ে থাকে সেই প্রতারণার মুখে যেন পড়তে না হয় এবং বিশেষ বিশেষ যে সকল প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলোতে যেন ছাড় দেওয়া হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু এবারের হজ আয়োজনটি বা হজ প্যাকেজটি তারা কিন্তু রেখেছেন। এবং শুধুমাত্র যে এজেন্সিগুলো তাই নয়, এবং ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু এবারের হজের যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলোতে কিন্তু সামনে রেখেছে। এখানে আমরা হাবের যিনি সভাপতি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। এবারের যে মেলাটি রয়েছে সেই মেলার কার্যক্রম সম্পর্কে বলবেন যে কোন বিষয়টা আসলে আপনারা মাথায় রাখছেন এবং যাত্রীদের জন্য সেই প্যাকেজের বিষয়টি মাথায় রেখেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই হজ ওমরা মেলার আয়োজনের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে হজ এজেন্সিগুলোর সাথে, বৈধ এজেন্সির সাথে যারা হজ এবং ওমরা যেতে চান তাদের সরাসরি একটা সংযোগ স্থাপন। আপনি জানেন যে বৈধ এজেন্সির বাইরে অনেক ব্যক্তি সংস্থা তাদের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়ে এদেশের সরলমনা হজ যাত্রীদেরকে প্রতারিত করছেন বিভিন্নভাবে। প্রত্যেক বছর কিছু না কিছু হজযাত্রী প্রতারিত হচ্ছেন। আমরা চাচ্ছি যারা হজ এবং ওমরা যেতে চান তারা তাদের সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে চুক্তিবদ্ধ হন এবং তাদের পছন্দনীয় প্যাকেজগুলো বেছে নিয়ে তারা হজ এবং ওমরা গমন করেন। এবং সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে যদি কোনো হজযাত্রী যান এবং কোনো কারণে যদি প্রতারিত হন, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কারণ তার লাইসেন্স রয়েছে, জামানত রয়েছে। কিন্তু বাইরে যারা এই প্রতারণাগুলো করছেন তাদেরকে সরকারও আইনের আওতা আনাটা খুব জটিলতা। সেই লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করেছি। এবং আপনি জানেন যে এই মেলা
আমাদের অনেক আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে এবারের হজ আয়োজনটি মূলত আসলে যে সকল যাত্রীরা প্যাকেজের মাধ্যমে কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়ে থাকে, সে প্রতারণার মুখে যেন পড়তে না হয় সেজন্য আসলে এবারের হজ আয়োজনটি বা হজ মেলাটি তারা হজ এবং ওমরা মেলাটিতে আসলে তারা আয়োজন করেছে। তো সব কিছু মিলিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা মেলার গুলশান কার্যালয়ে। কিছুক্ষণ পর বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এম এ আজিম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই মুহূর্তে গুলশান কার্যালয়ে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রবেশ করেছেন এবং এখানে সন্ধ্যা নাগাদ যে বিএনপির সর্বোচ্চ যে নীতি নির্ধারণ কমিটি, সেই কমিটি স্থায়ী কমিটির যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেটির যে প্রস্তুতি বলা চলে এবং সেটি শুরু হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু অনেকটাই শুরু হয়ে গিয়েছে বলা চলে। কারণ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রবেশ করেছেন এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি রুহুল কবির রিজভী সহ বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু একে একে এখানে আসছেন এবং দলীয় যে কার্যালয় সেই কার্যালয়ে তারা প্রবেশ করছেন এবং আজকের যে বৈঠক, এই বৈঠকটি কেন্দ্র করে কিন্তু আসলে বিএনপির যে রাজনৈতিক দল সেই দলের মধ্যে একটি সবারই আকাঙ্ক্ষা রয়েছে এবং নানা ধরনের নেতাকর্মীরাও কিন্তু এই কার্যালয়ে এর চারপাশে এসেছেন এই স্থায়ী কমিটির বৈঠকটি কেন্দ্র করে। আমরা দেখেছি বেশ কিছু দাবি দয়াও তারা উপস্থাপন করছেন দলীয় কার্যালয়ের সামনে, কারণ যেহেতু সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক সেখান থেকে আসলে তাদের বিষয়টি উপস্থাপন করছেন। এর বাইরেও আমরা বেশ কিছু গুঞ্জন কিন্তু শুনতে পেরেছি, যেটির মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্রপতির যে দলীয় যে মনোনয়ন সেটি নিয়ে আজকে আলোচনার একটি বিষয় হতে পারে বলে আমাদেরকে বলা হয়েছে এখন পর্যন্ত। তবে সেটা কিন্তু বলা হচ্ছে যে যেহেতু স্থায়ী কমিটির বৈঠক সেক্ষেত্রে দেশের যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সেই ইস্যুগুলোই এই আজকের বৈঠকে আলোচ্য বিষয় হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টিও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখা হচ্ছে এবং তার ফলে রাষ্ট্রপতির যে দলীয় মনোনয়ন সেটি নিয়েও এখানে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা দেখছেন। তো এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম গুলশানে, যেখানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী। কারিগরি শিক্ষা ছাড়া দেশের বিশাল জনসংখ্যাকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই সরকার এই ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজনে অন্য জায়গার বাজেট কেটে কারিগরিতে বাজেট বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দক্ষ মানব সম্পদ তৈরি করে বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প আজকের বাংলাদেশে এই সামগ্রিকভাবে এই বিশাল জনশক্তিকে উন্নয়নের দিকে ধাবিত করার কোনো বিকল্প আজ আমাদের নেই। 4টি ইঞ্জিনিয়ারিং কলেজও আমরা তৈরি করছি। আমি ভাবছি এবং আলোচনাও করছিলাম ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে যে আমরা 2টিকে ডেডিকেটেড করে দিতে চাই শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। নগর জুড়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ যত্রতত্র বর্জ্য ফেলা। সেই সচেতনতার বার্তা দিতে বর্জ্য দিয়েই সাজানো হয়েছে শোভাযাত্রার যানবাহন। রাজধানীতে এমন ব্যতিক্রমে আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আর সহযোগিতা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংস্থাটির প্রশাসক। প্লাস্টিকের বোতল, ভাঙা টেলিভিশন, পুরনো ম্যাট্রেস, টয়লেটের কমোড, টায়ার, ভাঙা চেয়ার, এমন সব বর্জ্য যেগুলো খাল, নর্দমা ও ড্রেনে ফেললে সৃষ্টি হয় জলাবদ্ধতা, সেসব বর্জ্য দিয়েই সাজানো হয়েছে শোভাযাত্রার যানবাহন। শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিদ্যানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় ক্লিনিং ডে উপলক্ষে বের করা হয় সচেতনতামূলক বর্জ্য শোভাযাত্রা। শাহবাগ থেকে শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ করে নাগরিকদের খাল, নর্দমা ও রাস্তায় বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়।
শোভাযাত্রায় অংশ নেন সংস্থাটির প্রশাসক, কর্মকর্তা, কর্মচারী, পরিচ্ছন্নতা কর্মী এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এ সময় প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। একটা ম্যাট্রেসের জন্যই এই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, যে আপনি যে হাত দিয়ে বর্জ্য ফেলছেন আবার সেই হাত দিয়ে কমপ্লেন লিখছেন। ঢাকা শহরটা আজকে আবর্জনায় বিভিন্নভাবে ভরে যাচ্ছে, তাই আমাদের সচেতন হতে হবে। এ সময় প্রশাসক আরও জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বে ব্যর্থ হলে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছায় বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলেও জানান তিনি। যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত দায়িত্বের বার্তা দিয়েই শেষ হয় ব্যতিক্রমী এই বর্জ্য শোভাযাত্রা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে 25 বছর মেয়াদী মাস্টার প্ল্যান তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে প্রকল্পের খসড়া প্রতিবেদন প্রস্তাব করা হয়েছে। গত 1.5 দশকে নগরীতে নির্মিত 5,500 কোটি টাকার ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েগুলো যানজট নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। নতুন মাস্টার প্ল্যানের মাধ্যমে শহরকে নান্দনিক ও সবুজ করে গড়ে তোলা হবে বলে আশাবাদ সিডিএ চেয়ারম্যানের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের লক্ষ্যে 25 বছর মেয়াদী 1255 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। 2025 থেকে শুরু হয়ে প্রকল্প বাস্তবায়ন হবে 2050 সালের মধ্যে। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার উন্নয়নের খসড়া মহাপরিকল্পনার উপর জনগণের মতামত গ্রহণ অনুষ্ঠানে মাস্টার প্ল্যানের পুরো বিষয় তুলে ধরা হয়। এ সময় প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের ভৌত অগ্রগতি 87% ও আর্থিক অগ্রগতি হয়েছে প্রায় 60%। মাস্টার প্ল্যানে আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাউজান, বোয়ালখালী উপজেলা ঘিরে বিশেষায়িত শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে। জনগণের যৌক্তিক মতামত, আপত্তি, সুপারিশ এবং সংশোধনী প্রস্তাব যাচাই বাছাই করে চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রতিফলিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। গত 1.5 দশকে চট্টগ্রামে নির্মিত ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েগুলো যানজট নিরসনে ভূমিকা রাখতে পারছে না। প্রকল্পগুলো গ্রহণের আগে মৌলিক কোনো যাচাই বাছাই করা হয়নি বলে অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদরা। নতুন মাস্টার প্ল্যানে এমন ভুল হবে না বলেও জানান তারা। নিচে যে রাস্তার ক্যাপাসিটি কমে গেল, তার কম্পেনসেশন কে দিবে? অথরিটিকেই দিতে হবে, সিটি কর্পোরেশনকেই দিতে হবে, সেবা প্রতিষ্ঠানকেই দিতে হবে। নতুন মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীকে নান্দনিক ও সবুজ করে গড়ে তোলার আশ্বাস সিডিএ চেয়ারম্যানের। মাস্টার প্ল্যান যেদিন পাস হবে তারপর থেকে যেই সেবাদান প্রতিষ্ঠান কাজ করুক না কেন, মাস্টার প্ল্যান অনুযায়ী যদি তারা করে তাহলে এই নগর একটা নান্দনিক নগর হবে। 2 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মাস্টার প্ল্যানের খসড়া চূড়ান্তের ওপর জনমত, আপত্তি, সুপারিশ ও সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হবে। আপনাদের মতো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাস থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও এক জোড়া আন্তনগর ট্রেন। মহানগর প্রভাতী ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। একই সঙ্গে লোকোমোটিভ সংকট কাটাতে নতুন ইঞ্জিন সংযোজন, আইকনিক রেল স্টেশন, বেসরকারি ব্যবস্থাপনা পরিচালনা এবং পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন সেবা। বর্তমানে চলাচল করছে 4 জোড়া আন্তনগর ট্রেন, যা বাড়িয়ে 5 জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই চট্টগ্রামের মহানগর ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও এসি ট্রেনে রূপান্তর করা হবে। চলতি মাসেই আরও 1 জোড়া ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে। বাট আমরা আমাদের সক্ষমতার, সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি, সাথে সাথে যে অভাবটুকু আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী বলেন, রেলপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারেও কাজ করছে সরকার। 2000 কক্সবাজার রেলপথ নির্মাণে কাটা গাছের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে
এই রেলটেক করার সময় যে পরিমাণ পরিবেশ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। কক্সবাজার রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ এবং ঢাকা সিলেট রুটে ডুয়েল গেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই এবং এই সরকারের মেয়াদি। কক্সবাজার থেকে রামু জংশন হয়ে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্পেন সরকারের কঠোর পদক্ষেপে দেশটিতে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে প্রায় 50,000 মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দাবি, মানব পাচারকারী চক্র গুজব ছড়িয়ে মানুষকে সীমান্ত পার হতে উৎসাহিত করছে। এর আগে একদিনে 60,000-এর বেশি মানুষ সীমান্ত দিয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করে। মারা যান অন্তত এতে 57 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার মরক্কো স্পেন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের নজিরবিহীন ঢল নামে। একদিনে 60,000-এর বেশি মানুষ স্থল ও সমুদ্র পথে সীমান্ত পার হয়ে স্পেনে প্রবেশের চেষ্টা করেন। সীমান্তে পদলিত হয়ে সাগরে ডুবে ও বিশৃঙ্খলায় মারা যান অর্ধশতাধিক মানুষ। স্পেন কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে প্রায় 50,000 মানুষ স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। সরকার বলছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা ফিরে এসেছি মূলত ক্ষুধার কারণে। স্পেন বলছে তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, কিন্তু বাস্তবে তা নয়। দোকানপাট বন্ধ করে আমাদের খাবার ও বেঁচে থাকার সুযোগ কেড়ে নেওয়া হয়। আমাদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে। এত অল্প সময়ে এত মানুষ কিভাবে সীমান্তে পৌঁছালেন তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দাবি, মানব পাচারকারী চক্র আদালতের একটি রায় নিয়ে গুজব ছড়িয়ে মানুষকে সীমান্ত পার হতে উৎসাহিত করছে। সেউতা আফ্রিকা মহাদেশে অবস্থিত হলেও এটি স্পেনের স্বায়ত্তশাসিত শহর। মরক্কোর সঙ্গে এর স্থল সীমান্ত থাকায় ইউরোপে যাওয়ার আশায় প্রতি বছর হাজারো মানুষ এই পথ বেছে নেন। সীতা আক্তার, সময় সংবাদ। নাটকীয়ভাবে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেলেন লিটন দাস। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামীকাল দলের বাকি সদস্যদের সঙ্গে অস্ট্রেলিয়া যাবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কাফ মাসলে চোট পান লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 এবং জিম্বাবুয়ে সিরিজ আর খেলতে পারেননি তিনি। সে সময় স্ক্যান রিপোর্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় উন্নত চিকিৎসায় লিটনকে সিঙ্গাপুরে পাঠায় বিসিবি। ফিরে আসার পর রিহাব করছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাই প্রাথমিক অবস্থায় ডারউইন টেস্টের দলে ছিলেন না লিটন। 12 আগস্ট ফিটনেস টেস্ট পাশ করা সাপেক্ষে ম্যাকাই টেস্টে নেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু রিহাবে দ্রুত রিকভারি হতে থাকায় প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হলো লিটনকে। রিহাবের বাকি অংশ চলবে অস্ট্রেলিয়াতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে আসছেন মার্কিন 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। আমদানি রপ্তানি সহজ করতে সব নৌ, স্থল ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক। গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানের আশ্বাস। এবং গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ। দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। এই ছিল 5টার সময়। এরপর বাংলা সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।